ইউনূস সাহেব তাকে বড় দল মনে করবে না কেন? ইউনূস সাহেব তো নিয়োগই দিছে, তারা নিয়োগকর্তা। আবার রাজনৈতিক দলরা বলতেছে, বড় বড় দলরা, যে ইউনূস সাহেব ওইদিকে ঝুঁকে আছেন, উনি ছল চাতুরি করতেছেন নির্বাচন পিছানোর জন্য, এদেরকে এস্টাবলিশ করার জন্য। তো ঠিকই আছে উনি যেটা করছেন। আজকে আমন্ত্রণ জানিয়েছি কথা বলার জন্য রয়েছেন আবু হেনা রাজ্জাকী, রাজনৈতিক বিশ্লেষক, জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। রয়েছেন শেখ রবিউল আলম রবি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি। আপনি একটু বলবেন, আবু হেনা রাজ্জাকী, ডাকা হয়েছে বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন এবং এনসিপি। তো এইটা নিয়ে দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সমালোচনা হচ্ছে যে এনসিপি তো আসলে কোনো দলই না, এখনও তো নিবন্ধন তারা পায়নি, তারা একটা সংঘ বা গোষ্ঠী হতে পারে এবং তারা বড় দল কী করে হয়, এইটা নিয়ে সমালোচনা হচ্ছে। এই বিষয়ে আপনি কিছু বলবেন কিনা? ধন্যবাদ আপনাকে এবং আমার দুইজন বিজ্ঞ সমালোচক। আপনি যে প্রশ্নটা আনলেন, এগুলো দুই দিকে বলা যায়। ইউনূস সাহেব ডাকছেন 4টা বড় দলকে। দল তো আরো অনেক ছিল না, বলতেছি জি, 4টা বড় দলকে, অর্থাৎ ওনরা মনে করছেন এই দল 4টা বড় বড় বইলেই তো এই 4টা ওনরা ডাকছেন। এখন আসেন এনসিপি, এটা কোনো দলই না, ইট ইজ স্টিল আনরেজিস্টার্ড। তার সাথে বড় দল যারা গেছে, স্বীকৃত বড় দল, সেগুলোতে আমার নাম বলার দরকার নাই। তারাই বা গেলেন কেন? তারা বলছেন যে সব দলরে ডাকেন, শুধু আমি কিন্তু দুই দিক বলছি। তার ওটা ডাকা জাস্টিফাইড না। উনি যদি ডাকেন তাহলে সবাইকে ডাকতে হয়, বাট উনি বড় দল ডাকছেন, উনি বড় দল মনে করছেন 4টা। এখন যারা ওখানে গেছেন তাদের বলা উচিত ছিল আরও বড় বড় দল কোনগুলা, সেগুলা ডাকেননি কেন, আমরা আসবো না। 1, 2, এই আনরেজিস্টার্ড দল, সে এখন পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনই পায় নাই, তাকে কেন আলোচনায় ডাকছেন? আমরা আসবো না, কথার কথা বলছি। আমি গেলাম কেন? আমি তো গিয়ে বৈধতা দিলাম। ইট ইজ অলরেডি, আপনি তো এটা ফেরত নিতে পারবেন না। আপনাকে রেজ তো প্রশ্নটা তখন করা উচিত ছিল। আবার উল্টা দিক, ইউনূস সাহেব তাকে বড় দল মনে করবে না কেন? ইউনূস সাহেব তো নিয়োগই দিছে, তারা নিয়োগকর্তা। আবার রাজনৈতিক দলরা বলতেছে, বড় বড় দলরা, যে ইউনূস সাহেব ওইদিকে ঝুঁকে আছেন, উনি ছল চাতুরি করতেছেন নির্বাচন পিছানোর জন্য, এদেরকে এস্টাবলিশ করার জন্য। তো ঠিকই আছে উনি যেটা করছেন। কিন্তু রাজনৈতিক দলের রোলটা কি? আপনি গেলেন কেন? আমি তো যেতাম না। আমি যদি একটা বড় দলের নেতৃত্ব দিতাম, আমি তো বলতাম যে আইদার সব দলকে ডাকো, আর নয় আমরা সিলেক্ট করব। আমি ড্রাইভিং সিটে এখন রাজনীতিতে। আমি যে বড় দলটার কথা বলছি, আমার দল ভাইঙা বলার দরকার নাই। আমি যে বড় দলটার কথা বলছি, আমি ড্রাইভিং সিটে। আপনি হয় সব দলকে ডাকবেন, নয় আমরা বসবো না। কই, আমরা তো সেটা বলেন নাই, আমি তো সেটা বলি নাই। সুতরাং আমি যাচ্ছি, আমি স্বীকৃতি দিচ্ছি। ওই যে অলিখিত সংবিধান, আমি ডাকছি, আসবা, না আসলে না আসবা, আমি যা বলতেছি তাই সংবিধান। সুতরাং ডাকছে গেছে, সামনে আবার ডাকলে আবার যাবে। আবার কেউ কেউ বলেন উনি ক্রাইসিসেরই লোক ডাকেন, তো ক্রাইসিসেরই তো আমি ডাকবো। আমি বাটে পড়লেই তো ডাকবো, আমি বিপদে পড়লেই তো ডাকবো। আমার যদি সুসময় যায় তোমার ডাকবো কেন? ওইখানে একটা ঘটনা ঘটছে, প্লেন ক্রাশ হয়েছে, ওইটা নিয়ে টাচিস, ওইটা নিয়ে আলোচনা করছি না। কিন্তু ওইটার পর যখন আন্দোলন শুরু হলো, সেক্রেটারি টপকে যায়, উনি 4টে দলেরা ডাকছেন। বাটে পড়ছে, ডাকছে, তো বাটে পড়লেই তো ডাকবে। আমি যদি বেকায়দায় না পড়ি, আপনারা ডাকবো কেন? সুতরাং তার দৃষ্টিকোণে কারেক্ট। আর পলিটিক্যাল লিডাররা বলে নাই কেন সবাইকে ডাকেন? এটা তো তাদের ফল্ট আছে। এখন আসেন, ওনার কোনো কাজের কোনো সীমা পরিসীমা ছিল না, কারণ এটা সাংবিধানিক সরকার নয়। অন্তর্বর্তীকালীন সরকার টার্মটা আমাদের সংবিধানে নাই, যেটা এক্সিস্টিং। এটার ভিতরে আছে 2টা সরকারের কথা। একটা হলো নির্বাচিত প্রতিনিধি হয়ে পার্লামেন্টে যাওয়ার পর যে প্রধানমন্ত্রী নিয়োগ দিবে, সেটা একটা সরকার হবে। আর একটা হইল তত্ত্বাবধায়ক সরকার, যেটা আমাদের খায়রুল সাহেব বাতিল করছিলেন। মানে জনদাবির যে বিষয়টা ছিল, সেই জনদাবির ভিত্তিতে যে তত্ত্বাবধায়ক সরকারটা হয়েছিল, ওটা উনি মাতুব্বরি করে কলমের খোঁচা দিয়ে শেষ করে দিয়েছেন। যাই হোক, সেটা আমরা আলটিমেটলি আবার ফেরত পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের কর্মসূচিটা কি ছিল, কি কি কাজ ছিল? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের কেউ বলতে পারবে না। বলুক যে তাকে কি কি কাজ দেওয়া হয়েছিল। তাকে তো ফাইনালি বঙ্গভবনে যখন বাংলাদেশের সমস্ত রাজনীতিবিদ, 3 বাহিনীর প্রধান বলেন, অন্যান্য ডিপার্টমেন্টের প্রধান, সুশীল সমাজ, এই দেবপ্রিয় সাহেবের মতো যারা দামি লোক, তারা সবাই ছিলেন। দলমত নির্বিশেষে সবাইকে তারা বসাইছেন। বলেন তো, চ্যালেঞ্জ করলাম বাংলাদেশে, তাকে কি কি কাজ বুঝাই দেওয়া হয়েছিল যে আপনি এই কাজগুলো করবেন? আছে কোনো দলিল? আছে, বাট
কিন্তু প্রধান তো কাজ তো নির্বাচন অনুষ্ঠান করাই সেটা তো প্রধান কাজ আপনি না। বলছেন, যদি আমি বলছি জনগণ যেটা বলে সেটা তো সাংবিধানিক সরকার হইতে হবে। বাংলাদেশের বর্তমান যে সরকারটা, আমি কিন্তু কারো বিরোধিতা করছি না, আমি রিয়েলিটিটা বলছি, হোয়াট ইজ হ্যাপেনিং। অর্থাৎ আপনি অন্তর্বর্তীকালীন সরকারের কোন বইতে আছে আমার সংবিধান যেটা এক্সিস্টিং আছে সেখানে উনি প্রতিদিন যা করতেছেন সেটাই সংবিধান, উনি প্রতিদিন যা বলতেছেন, অর্থাৎ আমি অলিখিত সংবিধানের মধ্যে। বাট কিন্তু যেহেতু সে একটা ক্রাইসিসে দায়িত্ব নিছে, নির্বাচন দিতেই হবে, গণতন্ত্রীমুখী আমরা, নির্বাচন দরকার, নির্বাচিত সরকারের আলটিমেটলি দেশটা যেতে হবে। এক সময় সে বলেছে আমি অল্প সংস্কারে ডিসেম্বরে, বেশি সংস্কারে আমি জুনের মধ্যে চলে যাব। তখন তার যাওয়ার তারিখ সে নিজে দিছে, সে তার রেসপন্সিবিলিটি মেনটেন করছে, তার যাওয়ার তারিখ সে দিছে। আর এখন নির্বাচন করে উনি চলে যাবে। এখন রাজনীতিবিদদের দায়িত্ব ওনাকে কাছ থেকে নির্বাচনটা নিয়ে ওনাকে ছাড়বেন, নাকি পরিস্থিতি এমন হয় যে নির্বাচন না দিয়েই উনি চলে যেতে বাধ্য হন কিনা, এই জায়গাটা আমার। আচ্ছা ভাই, আপনি যে একটা কথা একটু জানতে চাই, সেটা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় ঐকমত্য কমিশন এটা কি গণতান্ত্রিক শব্দ? জাতীয় ঐকমত্য, সবাইকে ঐকমত্য হবে নাকি? আপনি গণতান্ত্রিক শব্দ বলতে, আমি তো বললামই অলিখিত সংবিধানে আছে দেশ, সে তো অলিখিত সংবিধানে আছে। আপনার জাতীয় ঐক্যমত্য আমার সংবিধানে আছে? কিছুই তো নাই। তেমন উনি যেটা করতেছেন, আপনি যখন মানতেছেন, আপনি যখন আলোচনায় যাচ্ছেন, তেমন উনি যে অলিখিত সংবিধানে আছে, ইট ইজ অ্যাপ্রুভ বাই দ্য স্টেট, দেশ অ্যাপ্রুভ করছে তাকে। আপনি কেন যাচ্ছেন? যাব না আমি, সংবিধান আছে, নির্বাচন দেন ফর এক্সাম্পল। তাহলে অলিখিত সংবিধান আছে অ্যান্ড ইট ইজ এস্টাবলিশড। এই সংবিধান বানানোর জন্য বৈঠক হচ্ছে, সংবিধানের বানানোর জন্য সংস্কারের আলাপ হচ্ছে, একটা জায়গায় দাঁড়াইতে হবে, হোয়াট এভার দ্য ফর্ম ইজ। আদারওয়াইজ অলিখিত সংবিধানে দেশ চলছে। মানে বুঝান আমাকে, একটা কথা আমি না বললেই নয়। আমি একজন আইনজীবী হিসেবে বলতেছি, এটা যে ওনাদের জন্য বা আমাদের জন্য তা না, জাতির জন্য কথাটা আমি বলছি। বাংলাদেশে একটা কথা আছে যে জাজমেন্ট পাস হয়েছে, স্বাক্ষর হয় নাই, যেটা খায়রুল সাহেব করছেন। উনি কিন্তু দুইটা ফর্মে জাজমেন্ট দিছেন। প্রথম হলো সংক্ষিপ্ত ফর্ম। সংক্ষিপ্ত ফর্মে বলা ছিল যে পরবর্তী দুইটা নির্বাচন, অর্থাৎ দশম এবং একাদশ, এই দুইটা নির্বাচন এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। এটা কিন্তু সংক্ষিপ্ত জাজমেন্টে ছিল। আমাদের যে মহামানব, জাতির জনকের কন্যা বিক্রি করে, যে মুক্তিযুদ্ধ চেতনা বিক্রি করে যিনি খাইছেন দীর্ঘদিন, উনি যখন এটাকে সংক্ষিপ্ত জাজমেন্টের উপরে সংবিধান সংশোধন করে ফেললেন, এবং সেখানে কিন্তু ওই পরবর্তী দুইটা নির্বাচন যে হতে পারে ওই পার্টটা রাখলেন না। কথাটা বুঝছেন? ওই পার্টটা রাখলেন না। কিন্তু 16 মাস পর, রিটায়ারমেন্টেরও দীর্ঘদিন পর, খায়রুল হক সাহেব স্বাক্ষর করলেন পূর্ণাঙ্গ জাজমেন্টে। তখন কিন্তু উনি ওই সংক্ষিপ্ত জাজমেন্টে যে দুইটা পার্ট রাখছিলেন যে পরবর্তী দুইটা নির্বাচন হতে পারে, সেটা ফেলে দিছেন। এতে কিন্তু জাজমেন্ট চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি যে জাজমেন্টটা ডিক্লেয়ার করবেন, সাইন যেদিনই করেন, যদি 6 মাস পরেও করেন, জাজমেন্টে যদি কোনো পরিবর্তন হয়, তাহলে এটা নিউ জাজমেন্ট। নিউ জাজমেন্ট তো আপনি রিটায়ার্ড করার পর দিতে পারেন না। জঘন্যতম অপরাধ করেছে এবং এই একটা অপরাধে তার জেল হতে পারে, জাস্ট এই একটা অপরাধ। বাংলাদেশের সমস্ত আইনজীবীকে আমি চ্যালেঞ্জ করলাম, যদি কেউ বলে যে আমি রং বলছি, আমি দেশ ছেড়ে দিব। এটা কঠিন অপরাধ করছে সে, এই একটা অপরাধই তার জেল হবে। কারণ তুমি 6 মাস পরেও জাজমেন্টে স্বাক্ষর হতে পারে, কিন্তু যখনই জাজমেন্ট চেঞ্জ করে ফেলবা, ইটস এ নিউ জাজমেন্ট। নিউ জাজমেন্ট তো তুমি দিতে পারবা না, তাও আবার রিটায়ারমেন্টের পরে। আমরা দেখি যে 71-এ চেতনা বিক্রির একটা অভিযোগ একটা দলের মধ্যে থাকে। আবার ইদানিং আর একটা অভিযোগ এসেছে যে 24শে জুলাইয়ের যারা শহীদ আত্মত্যাগ করেছেন তাদেরকে বিক্রির একটা অভিযোগ আরেকটি দলের বিরুদ্ধে উঠে আসছে। এই যে চেতনা বিক্রির অভিযোগগুলো আসলে বারে বারে কেন আসে? বড় বড় অর্জনকে আমরা এই বিক্রি করে কেন ম্লান করে দিচ্ছি? আর কি, যারা রাজনৈতিকভাবে নিজেদের দেউলিয়া মনে করে, তারা চেতনা বিক্রি করেই তো জনগণের কাছে যাওয়ার চেষ্টা করে। 71-এ আমাদের সক্রিয় মুক্তিযুদ্ধ, আমরা স্বাধীনতার ঘোষক, আমরা মনে করেছি 71 জাতির অর্জন। আমরা কিন্তু 71-এর চেতনাও বিক্রি করিনি, মুক্তিযুদ্ধের চেতনাও বিক্রি করিনি। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি না, অর্জনকারী শক্তি ছিলাম আমরা। 24-এর গণঅভ্যুত্থান আপনি দেখেন, 17 বছর গুম হয়েছি, নিধন হয়েছি, নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, আয়নগরে থেকেছি, তাই তো, জীবন দিয়েছি। এই বিএনপি গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, 17 বছর করে এই ফ্যাসিবাদী সরকারকে পতন নিশ্চিত করেছে এই বিএনপি। কিন্তু বিএনপি 24কে বলেছে এ দেশের আপামর জনসাধারণের অর্জন, সব শ্রেণী পেশার মানুষের অর্জন, জাতির অর্জন। কারণ বিএনপির মূলনীতি, বিএনপির ঘোষণাপত্র, এই দেশের জন্য বিএনপির করণীয় জনগণ কর্তৃক সমর্থিত। তাদেরকে কোনো চেতনা, কোনো অর্জন বিক্রি করতে হয় না, সবসময় জনগণের সাথে থাকে।
সেই দল বিএনপি। আপনি বলছিলেন বড় দল হিসেবে রাজ্জাক বলছিল যে আমরা 4 দলের সাথে কেন গেলাম। আমরা কিন্তু এই সংকটকালীন সরকারকে সহযোগিতা করতে চাই। তার মানে 10,000 ভোটারের সাইন লাগবে। 10,000 ভোটার সাইন গত 6 মাসে আপনি ম্যানেজ করতে পারেননি, তাই তো? আপনি কিন্তু 300 আসনে উইন করবেন সেই গল্প শোনাচ্ছেন এনসিপি। কয়েকটি শর্ত পূরণ করার যোগ্যতা এখনো পর্যন্ত আপনার হয়নি। 43,000 পৃষ্ঠা লিখে ফেলেছেন। এই যে জাতিকে বুঝাতে চাচ্ছেন, অর্থাৎ কি তারা বোঝে, রাজনীতিকে বোঝে কিনা, অথবা নিবন্ধন হতে কি লাগে জানে কিনা, সে জায়গায় একটা সভ্যতা রয়েছে। আচ্ছা, অন্য 3 দল দেখেন, আরেক দল, ওর মধ্যে বড় এক দল আছে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করলে আসন পায় 3টা। আরেক দল 2001, 2008 নির্বাচন করেছে, একটা আসনও পাননি। দলের প্রধানই পান 20,000 ভোট সর্বোচ্চ। ওখানে বিএনপি প্রার্থীর কাছে হেরেছে 85,000 ভোটের ব্যবধানে হেরেছে। তারা যদি বড় দল হয়, তারাদের কর্তৃক যদি সরকার প্রভাবিত হয়, অথবা সরকারের কাছে তারা যদি স্পেশাল প্রিভিলেজ পায়, অন্য 13 দলের সাথে পরের দিন বসেছে, তাহলে এইটা আমি বলছি অনৈক্য তৈরি করে, বিভাজন তৈরি করে, এবং ঐক্যের ক্ষেত্রে এটা বড় ধরনের বাধা তৈরি হয়। সেটা এই অন্তর্বর্তীকালীন সরকারের চরিত্র হওয়া উচিত না, কর্ম হওয়া উচিত না। সেই জায়গায় সজাগ থাকতে হবে। হ্যাঁ, বাংলাদেশে বড় দল যদি ওইভাবে বলেন প্রতিষ্ঠিত হয় নাই, এটা তো ঠিক। আর বড় দল তো ইচ্ছে করলে হওয়া যায় না। জনসমর্থন না থাকলে, ভোট না পেলে, আবার আপনি ব্যাপক হারে মানুষকে যদি আপনি দলের আদর্শের আকৃষ্ট করতে না পারেন, সংযুক্ত করতে না পারেন, ইচ্ছা করলে তো আপনি বড় দল হতে পারবেন না। অনেকে বলছে নির্বাচন হবে, ঠিক আছে, নির্বাচনের বিএনপি ব্রুট মেজরিটি পাবে, শক্তিশালী বিরোধী দল হবে না। তো শক্তিশালী বিরোধী দল তো জনগণ ঠিক করবে। এখন জনগণ যদি আপনাকে সমর্থন না দেয়, তো ব্রুট মেজরিটিও জনগণ দেয়, শক্তিশালী বিরোধী দলও জনগণ তৈরি করে। এখন জনগণ যদি কোনো রাজনৈতিক দলকে ব্রুট মেজরিটি দেয়, তাহলে যেটা করতে হয় ওই দলকে জন আস্থা এবং জনকল্যাণ ধারণ করা নিশ্চিত করবার জন্য আপনার তাকে দায়িত্বশীল হতে হয়। বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দল, অর্থাৎ সরকারকে সহযোগিতা করে এই মুহূর্তে প্রয়োজন, ঐক্যের স্বার্থে প্রয়োজন, সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন।